ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করছি তাহলে। হ্যাঁ, অনেকে জয়েন হচ্ছে। তো আজকে তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টারের শেষ ক্লাস হবে আজকে। আজকের আলোচ্য বিষয়গুলো হলো এনজাইমের প্রকারভেদ, এনজাইমের ব্যবহার। এনজাইমের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইম সমূহ নিম্নোক্ত প্রকারের হয়। আসলে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি অনুসারে এনজাইমকে আমরা মোট 9 ভাগে ভাগ করব। তো 9টা এনজাইমকে মনে রাখার জন্য আমি এখানে একটা সেন্টেন্স ওয়ার্ড লিখেছি। ওয়ার্ডটা খেয়াল করো সবাই, এসটি পলিসি। এসটি পলিসি। হ্যাঁ, পলিসি বানান যদিও ভুল, লাস্টে ওয়াই হয়। তো এটা মনে রাখতে পারো, একটা সেন্টেন্স বানাতে পারো, হাই টার্ম পলিসি। তো এই আদ্য অক্ষরগুলো দিয়ে একটা জি স্যার, আরেকবার বলবেন? মানে এখানে একটা ওয়ার্ড আর দেওয়া একটু আছে, এসটি পলিসি। সাউন্ডটা একটু কম হয়। দেখতে পাচ্ছ? এসটি জি পলিসি। স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর দেখতে পাচ্ছি। এটা মানে বলতে পারো, আমি একটা সেন্টেন্স বানাতে পারি, এইচ মানে হাই, টি মানে টার্ম, পলিসি, হাই টার্ম পলিসি। এই আর সেন্টেন্স সাউন্ডটা হ্যাঁ, তো এই সেন্টেন্সটা বা এই ওয়ার্ডটা মনে রাখবা, কারণ এনজাইমের যে 9টা নাম আছে, এই 9টা নাম এই ওয়ার্ডের মধ্যেই লুকিয়ে আছে। মনে করো এইচ, এইচ মানে হলো হাইড্রোলেজ, টি ফর ট্রান্সফারেজ, টি ফর ফসফোরাইলেজ, O for oxidoreductase, L for lyase, L for ligase, E for epimerase, C for carboxylase, আর I for isomerase এনজাইম। এই যে 9টা এনজাইম আমরা এখন পড়ব, এই 9টা এনজাইমকে শর্টলি মনে রাখার জন্য এই ওয়ার্ডটা আমরা ইউজ করেছি, এসটি পলিসি। তো এখন আমরা প্রথমে হাই যাই। টার্ম পলিসি। হ্যাঁ, এসটি পলিসি মানে এটা হলো এনজাইম, 9টা এনজাইমের নাম মনে রাখার জন্য একটা পদ্ধতি। সংক্ষেপে আমরা মনে রাখবো এসটি পলিসি। আমাকে এনজাইমের নামও মনে রাখতে হবে, কারণ শুধু এই ওয়ার্ডটা মনে রাখছি আর এনজাইমের নাম আমি জানি না, তাহলে তার হলো না। এনজাইমের নামও মনে রাখতে হবে, প্লাস এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। তাহলে আমরা হয়তো ভুলে যাব না। তাহলে এইচ ফর হাইড্রোলেজ, বা একে আমরা বলতে পারি হাইড্রোলাইটিক এনজাইম। আমরা এখন প্রত্যেকটা এনজাইমের সংজ্ঞা আর একটা করে বিক্রিয়া শিখব। তো হাইড্রোলেজ এনজাইমের সংজ্ঞাটা হলো কি বা কাজ, এই ধরনের এনজাইম সাবস্ট্রেট অণুর একটি বন্ধনীতে পানির আয়নকে সংযুক্ত করে, ফলে সাবস্ট্রেট অণুর আদ্র বিশ্লেষণ ঘটে। তাহলে আমরা এখানে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, এখানে বিক্রিয়া আছে সুক্রোজ, সুক্রোজ যোগ পানি। সুক্রোজের সাথে পানির বিক্রিয়া ঘটছে, এনজাইম হলো সুক্রেজ। সুক্রেজ এখানে একটা হাইড্রোলেজ এনজাইম। তাহলে এই এনজাইমের উপস্থিতিতে সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়, আর সুক্রোজ ভেঙে উৎপন্ন করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে এখানে সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়ে নতুন প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে সবাই 1 নম্বর এনজাইমটা সবাই বুঝতে পেরেছো, হাইড্রোলেজ এনজাইমের সংজ্ঞা বা। জি স্যার, বুঝতে পেরেছি। এবার আমরা আসবো 2 নম্বর, অক্সিডো রিডাকটেজ। এই বিক্রিয়ার কাজটা বা সংজ্ঞাটা কি? এরা কোনো পদার্থ বা সাবস্ট্রেটের সাথে অক্সিজেন সংযুক্ত করতে পারে বা বের করতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেনকে সংযুক্ত করতে পারে বা বের করতে পারে, বা ইলেকট্রন যোগ করে কিংবা বের করতে পারে। বিতাড়িত করা মানে সাবস্ট্রেট থেকে সংশ্লিষ্ট অক্সিজেন, হাইড্রোজেন বা ইলেকট্রনকে বের করে নেওয়া। তো এখানে যে আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সাকসেনিক অ্যাসিড। সাকসেনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ এনজাইম হলো এক ধরনের অক্সিডো রিডাকটেজ বিক্রিয়ার নাম। এই এনজাইমের উপস্থিতিতে এখানে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে মূলত সাকসেনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে। সাকসেনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হয়ে যাওয়ার কারণে হ্যাঁ ফিউমারিক অ্যাসিড পরিণত হয়েছে। তাহলে আমরা বলেছিলাম হাইড্রোজেন বের হলেও যেমন এই বিক্রিয়া, আবার হাইড্রোজেন যদি সাবস্ট্রেটের সাথে বা পদার্থের সাথে সংযুক্ত হয়, সেক্ষেত্রেও সে অক্সিডো রিডাকটেজ বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া বুঝতে পেরেছো? তিন, জি স্যার।
3 হলো কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ এনজাইমের সংজ্ঞা হলো কি, এরা কোনো পদার্থ বা কোনো সাবস্ট্রেটের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে কিংবা ওই পদার্থ বা সাবস্ট্রেট হতে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয় বা বিতাড়িত করে। এখানে অক্সালোসাকসিনিক অ্যাসিড হলো একটা সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের উপরে বিক্রিয়া করছে কার্বক্সিলেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইম এর সাবস্ট্রেট থেকে কি করবে, কার্বন ডাই অক্সাইডকে বের করে দিবে। এর ফলে কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে গেছে। আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়ার কারণে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড বলে একটা নতুন যৌগ তৈরি হয়েছে। তাহলে এখানে এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড সাবস্ট্রেট থেকে বের হয়েছে। আর এখানে আমরা যে অ্যারো চিহ্নটা দিচ্ছি, যেখানে দুই দিকে অ্যারো আছে, তাহলে বুঝবা এটা হলো উভমুখী বিক্রিয়া। মানে এই বাম দিক থেকে ডান দিকের যৌগটা তৈরি হতে পারে, আবার ডান দিক থেকে বাম দিকের যৌগটাও তৈরি হতে পারে। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম। আমরা আগে যে দুটো বিক্রিয়া দেখেছিলাম, ওখানকার বিক্রিয়া কোন বিক্রিয়া সেটা বলা হয়নি। 1 নম্বর যে বিক্রিয়াটা ছিল সেটা হলো একমুখী, কারণ শুধু ডান দিকে অ্যারো দেওয়া আছে। 2 নম্বর বিক্রিয়াটা, এটাও কিন্তু উভমুখী বিক্রিয়া। আচ্ছা, এবার আমরা 4 নম্বর এনজাইমে যাই। 4 নম্বর এনজাইমের নাম হলো ফসফরাইলেজ, পি ফর ফসফরাইলেজ। তাহলে কোনো পদার্থের সাথে বা কোনো সাবস্ট্রেটের সাথে একটি ফসফেট গ্রুপকে যোগ করে কিংবা বিতাড়িত করে। তাহলে এখানে সাবস্ট্রেট হলো ফ্রুক্টোজ 6 ফসফেট যোগ এটিপি। এখানে ফসফরাইলেজ এনজাইম কি করে, এই ফ্রুক্টোজ 6 ফসফেট যে সাবস্ট্রেট আছে, এই সাবস্ট্রেটের সাথে একটা ফসফেটকে যুক্ত করে দেয়, যার ফলে উৎপন্ন হয় ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। আগে 6 নম্বর কার্বনে ফসফেট ছিল, এখন 1 নম্বর কার্বনে ফসফেট চলে আসলো। তাহলে এই ফসফেটটা কোথা থেকে আসলো? এই ফসফেটটা কিন্তু এটিপি নামক যে সাবস্ট্রেট আছে তার থেকে আসছে। এটিপি স্যার ভেঙে, এটা আরেকবার বলবেন? আবার বলছি, এটিপিটা ভাঙে কিভাবে? এটিপি হলো এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট যোগ একটা আইপি, ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক এটিপি ইকুয়াল টু এডিপি প্লাস পিআই। ওকে, এটা তো বুঝতে পেরেছো? এটিপি কে ভাঙলে কি জি পাবো? স্যার। এটিপি কে ভাঙলে জি স্যার। তিনটা ফসফেট। এডিপি আর হচ্ছে হ্যাঁ, ইনঅর্গানিক। যদি আমরা এডিপি করি তাহলে এডিপি তে আছে দুইটা ফসফেট প্লাস একটা আলাদা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। তাহলে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হলো সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের সাথে একটা ফসফেট যোগ হয়ে যায়। কয় নম্বর কার্বনে যোগ হয়? 1 নম্বর কার্বনে যোগ হয়। এবং এই যোগ করতে সাহায্য করবে কে? ফসফরাইলেজ এনজাইম। যার ফলে এখানে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। আর এটিপি থেকে যেহেতু একটা ফসফেট বের হয়ে গেছে, এই জন্য এখানে হয়েছে এডিপি। এবার বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এখানে ফসফেট রিলেটেড যে বিক্রিয়াগুলো সেগুলো ফসফরাইলেজ এনজাইমের কারণে হয়ে থাকে। এই ফসফরাইলেজ এনজাইমের আবার অনেক ধরনের নাম আছে, তোমরা পরবর্তীতে দেখবা। কাইনেজ, তারপরে মনে করো যে হেক্সোকাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, হ্যাঁ, এগুলোও কিন্তু ফসফরাইলেজ এনজাইমেরই টাইপ। এবার আসবো ট্রান্সফারেজ। এখানে কিন্তু বিক্রিয়াটি একমুখী। ট্রান্সফারেজ, টি ফর ট্রান্সফারেজ, আমরা দেখেছিলাম এসটি, টি ফর ট্রান্সফারেজ। কোনো পদার্থ হতে একটি গ্রুপকে অপসারিত করে অন্য একটি পদার্থের সাথে সংযুক্ত করে। এখানে সাবস্ট্রেট দুইটা, একটা হলো গ্লুটামিক অ্যাসিড আর একটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দুইটা সাবস্ট্রেট। গ্লুটামিক অ্যাসিড হলো একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড থেকে একটা অ্যামাইনো গ্রুপ বের হয়ে যায়। তাহলে গ্লুটামিক অ্যাসিড নামক যে অ্যামাইনো অ্যাসিড আছে, এখান থেকে একটা গ্রুপ বের হয়ে যাবে, সেই গ্রুপটার নাম হবে অ্যামাইনো গ্রুপ, বন্ড NH2। এবং এই অ্যামাইনো গ্রুপটা বের হয়ে এখানে আরেকটা সাবস্ট্রেট আছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এর সাথে ওই অ্যামাইনো গ্রুপটা যুক্ত হয়ে যায়। তাহলে আমরা এখানে বলেছিলাম কোন পদার্থ হতে একটি গ্রুপকে অপসারিত করে অন্য একটি পদার্থের সাথে সংযুক্ত করে। তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপ অপসারিত হলো, সেই গ্রুপটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সংযুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করবে। তাহলে এখানে আমরা যৌগগুলো দেখছি, এখানে এনজাইম হিসেবে থাকবে ট্রান্সফারেজ। তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা বের হয়ে যাওয়ার কারণে সে তৈরি করবে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড। আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যামাইনো গ্রুপ যুক্ত হওয়ার কারণে সে হয়ে যাবে অ্যাসপার্টিক অ্যাসিড, এবং বিক্রিয়া একমুখী। তাহলে ট্রান্সফারেজ, এই ব্যাপারটা বুঝতে পেরেছো? ট্রান্সফারেজ এনজাইমের সংজ্ঞা বা বিক্রিয়া। জি স্যার। 6 নাম্বার আইসোমারেজ। আচ্ছা, আইসোমারেজ জানার আগে আমাকে আইসোমার জিনিসটা কি সেটা বুঝতে হবে। আইসোমার কি? স্যার একই আণবিক একই সংকেত ধরনের বিশিষ্ট কিন্তু এক
কিন্তু ভিন্ন গাঠনিক সংশ্লিষ্ট। গঠনটা এক না। হ্যাঁ, যেমন মনে করো গ্লুকোজ আর ফ্রুক্টোজ, যদি আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ চিন্তা করি, গ্লুকোজেরও রাসায়নিক সংকেত C6H12O6, এই একই সংকেত ফ্রুক্টোজেরও, তাই না? তাহলে জি স্যার। রাসায়নিক সংকেত ঠিক থাকবে, কিন্তু গ্লুকোজের গাঠনিক সংকেত এবং ফ্রুক্টোজের গাঠনিক সংকেতে দেখবো যে গ্লুকোজে থাকবে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজে থাকবে কিটোন। তাহলে গাঠনিক সংকেতে অ্যালডিহাইড মূলকগুলো পরিবর্তন হচ্ছে, এজন্য কাঠামো চেঞ্জ। ঠিক আছে, রাসায়নিক সংকেত তাদের একই, কিন্তু গাঠনিক সংকেতে তাহলে এরকম মূলক পরিবর্তন হচ্ছে, এই ধরনের গঠনকে আমরা বলবো আইসোমার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন সাবস্ট্রেট থেকে তার আইসোমার উৎপন্ন হয়। গ্লুকোজ 6 ফসফেট এখানে সাবস্ট্রেট, ফসফোগ্লুকো আইসোমারেজ। হ্যাঁ, এই ফসফোগ্লুকো আইসোমারেজের কারণে কি হয়, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়। হ্যাঁ, তাহলে গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার আসবো এপিমারেজ। এপিমারের সংজ্ঞা কেউ বলতে পারবা? এপিমারের সংজ্ঞা কেউ বলতে পারবা? স্যার কারো মনে আছে? আমরা কিন্তু না স্যার। স্যার দুটি যৌগের মধ্যে একটি কাইরাল কার্বনের এক্সচেঞ্জকে অ্যাবিমারেজ বলে। হ্যাঁ হয়েছে, কিন্তু এখানেও রাসায়নিক সংকেত একই থাকবে। এখানেও রাসায়নিক সংকেত একই থাকবে, কিন্তু কোন একটা নির্দিষ্ট কার্বন পরমাণুতে, হ্যাঁ কোন একটা নির্দিষ্ট কার্বন পরমাণুতে, হ্যাঁ কি হবে, যে কাঠামোগত পরিবর্তন হবে, কনফিগারেশন পরিবর্তন হবে। হাইড্রোজেনের জায়গায় হয়ে যাবে হাইড্রোক্সি, আবার মানে হাইড্রোজেন যদি ডানে থাকে সে চলে যাবে বামে, আবার হাইড্রোক্সি যদি বামে থাকে সে চলে যাবে ডানে, এরকম। কিন্তু রাসায়নিক সংকেত একই থাকবে। এরকম জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবোলোজ 5 ফসফেট, এখানে কি হয়, এপিমারেজ এনজাইম এখানে ভূমিকা রাখে, যার কারণে জাইলুলোজ 5 ফসফেটের এপিমার রাইবোলোজ 5 ফসফেট তৈরি হয়। এখানে জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবোলোজ 5 ফসফেট, এদের দুটারই রাসায়নিক সংকেত একই, কিন্তু কোন একটা নির্দিষ্ট কার্বনে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডের অবস্থার পরিবর্তন আছে। লাইগেজ এর সাহায্যে দুই বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করে নতুন যৌগ তৈরি করে। এখানে সাবস্ট্রেট আছে গ্লুটামিক অ্যাসিড, অ্যামোনিয়া প্লাস এটিপি, এবং এখানে গ্লুটামিক সিনথেটেজ বলে একটা এনজাইম আছে। এই এনজাইমটা হলো লাইগেজ এনজাইম। এই এনজাইমটা কি করে, এই গ্লুটামিক অ্যাসিড এবং অ্যামোনিয়াকে সংযুক্ত করে দেয়, এটিপির সহায়তায়, এবং গ্লুটামিন তৈরি করে। আর এটিপি এখানে ভেঙে যায়, এটিপি প্লাস অলিগোফসফেট। তাহলে এখানে দুই বা ততোধিক সাবস্ট্রেট যুক্ত হচ্ছে হয়ে নতুন যৌগ তৈরি করছে, এখানে উভমুখী। এবার আসবো আমরা লাস্ট যে এনজাইম আছে, লাইগেজ। স্যার বলো। স্যার এই এপিমারেজ যেটা বলেছেন সেটা কি এল গ্লুকোজ আর ডি গ্লুকোজের না না সাথে না সম্পৃক্ত? না না, এল গ্লুকোজ আর ডি গ্লুকোজের তো তোমার সবই চেঞ্জ। এল গ্লুকোজ আর ডি গ্লুকোজের ক্ষেত্রে কি আছে, যে ডি গ্লুকোজের কার্বন কার্বন হলো 4টা, আর এল গ্লুকোজের কার্বন কার্বন হলো 4টা, কিন্তু এই কার্বন কার্বনে 4টে কার্বনেই চেঞ্জ হবে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের অবস্থান 4টে কার্বনে চেঞ্জ, ওটা না, ডি আর এল না। হ্যাঁ, তোমার হতে পারে গ্লুকোজ ম্যানোজ, গ্লুকোজ এবং ম্যানোজ, কারণ গ্লুকোজ এবং ম্যানোজ দুটারই কাঠামো, দুটারই রাসায়নিক সংকেত একই, কিন্তু ম্যানোজের যদি রাসায়নিক সংকেত আমরা চিন্তা করি, তাহলে ম্যানোজের 2 নম্বর কার্বনে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল গ্লুকোজ থেকে পরিবর্তন হবে, বুঝছো? তাহলে একটা কার্বনে কনফিগারেশন পরিবর্তন হবে। ওকে, জি স্যার বুঝছি। আমরা এবার আসছি 9 নম্বর এনজাইম লাইয়েজ। তাহলে কোনো অণুকে আদ্র বিশ্লিষ্ট না করেই দুভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে কোনো হাইড্রোলাইসিস হবে না বা জারণ বিজারণ হবে না, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে সাবস্ট্রেট এখানে ভেঙে যাবে লাইয়েজ এনজাইমের প্রভাবে। তাহলে এখানে একটা লাইয়েজ এনজাইম নাম হলো অ্যালডোলেজ। এই এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট ভেঙে যায়, ভেঙে এখানে কি তৈরি হবে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট প্লাস ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা বলো দেখি, গ্লিসারলডিহাইড 3 ফসফেট এটা কয় কার্বন যুক্ত শর্করা? 3 কার্বন। হ্যাঁ, 3 কার্বন যুক্ত শর্করা, থ্যাংক ইউ। কারণ তাহলে 3 কার্বন যুক্ত শর্করা হলে একে আমরা বলতে পারি ট্রায়োস। তাহলে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট এই সাবস্ট্রেটকে অ্যালডোলেজ ভেঙে দিচ্ছে, ভেঙে দুইটি 3 কার্বন যুক্ত ট্রায়োস তৈরি করছে।
কাজগুলো হলো গ্লিসারল 3 ফসফেট আর এটা হলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এখানে স্বয়ংক্রিয়ভাবে সুক্রোজ 1,6 ডাইফসফেট এই সাবস্ট্রেটটা ভেঙে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। এই হলো লাইগেজ এনজাইমের বিক্রিয়া। তাহলে আমরা এখানে যে 9টা এনজাইমের নাম জানলাম, এই যে HT পলিসি, এখন কেউ কি এই 9টা এনজাইমের নাম বলতে পারবো? এটা দেখে, এই ওয়ার্ডটা দেখে, ওই ওয়ার্ডটা দেওয়া থাকলো, স্যার বলো। স্যার হাইড্রোলাইটিক, এনজাইম, তারপর হাইড্রোলাইটিক এনজাইম, পি তারপর ফর হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম, পি ফর তারপর হচ্ছে পি ফর হচ্ছে ফসফরাইলেজ, ফসফোরেজ, ফসফরাইলেজ, হ্যাঁ ফসফোরাইলেজ এনজাইম, ও ফর তারপর হচ্ছে অক্সিডোরিডাকটেজ, এল ফর লাইগেজ এনজাইম, তারপর হচ্ছে লাইপেজ লাইয়েজ, এনজাইম, লাইএক্স, লাইয়েজ, ই ফর এরপর হচ্ছে এপিমারেজ, হ্যাঁ এপিমার, ই ফর এপিমারেজ, হ্যাঁ ই ফর এপিমারেজ, সি ফর হচ্ছে কার্বক্সিলেজ, হ্যাঁ আই ফর, আইসোমারেজ। গুড। তোমার নামটা বলো, রোলটা বলো। কাজী সাবা 254 স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা 8 নম্বর স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা আমরা শ্রেণীবিভাগ শিখলাম, এবার আরেকটা শ্রেণীবিভাগ শিখবো। সেই শ্রেণীবিভাগটা হলো গাঠনিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এনজাইম 2 প্রকার, একটা হলো সরল এনজাইম আর একটা হলো সংযুক্ত বা যুগ্ম এনজাইম বলতে পারি। সরল এনজাইম হলো যে এনজাইম শুধু প্রোটিন দ্বারা গঠিত, তাকে সরল এনজাইম বলে। তাহলে সরল এনজাইম কারা? সুক্রেজ একটা সরল এনজাইম, আরো আছে, সুক্রেজ হতে পারে, ম্যালটেজ হতে পারে, ল্যাকটেজ হতে পারে, এগুলো সবই সরল এনজাইম। সংযুক্ত এনজাইম যে প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ বা প্রস্থিতি গ্রুপ যুক্ত থাকলে তাকে সংযুক্ত এনজাইম বলে। সংযুক্ত এনজাইমের সংজ্ঞা প্রোটিন প্লাস প্রস্থিতি গ্রুপ থাকবে, প্রোটিন তো থাকবেই প্লাস তার সাথে আরেকটা অন্য কিছু থাকবে, এরকম এনজাইমকে বলবো সংযুক্ত এনজাইম। এরকম একটা এনজাইমের নাম হলো তোমার হলো হেক্সোকাইনেজ, পাইরুভিক অ্যাসিড কাইনেজ, এগুলো। তাহলে এরা হলো সংযুক্ত এনজাইমের সংজ্ঞা। তাহলে সরল আর সংযুক্ত এনজাইম সংজ্ঞাটা বুঝতে পেরেছো? আচ্ছা, স্যার এবার এখানে কি হ্যাঁ বলো। গ্লাইকোলিপিড এগুলো হতে পারে না? না, গ্লাইকোলিপিড জিনিসটা কি বলো দেখি? গ্লাইকোলিপিড কি কোনো এনজাইম? গ্লাইকো কথার অর্থ হ্যাঁ, হলো sorry. গ্লুকোজ, গ্লাইকো কথার অর্থ হলো গ্লুকোজ বা শর্করা, আর লিপিড প্লাস লিপিড, লিপিড হলো তোমার অন্য একটা কেমিক্যাল। তাহলে এখানে তো কেউ প্রোটিনই নাই, কেউ প্রোটিন আছে? গ্লাইকোলিপিড দুটোই তো তোমার অন্য জিনিস, তো এটা এনজাইমের ধারে কাছে আসবে না। ওকে, ওটা আলাদা একটা প্রোডাক্ট। সেটা বুঝতে পারছি। আমরা এবার আসবো এনজাইমের প্রভাবক বিষয়ে। এনজাইমের কার্যকারিতা কয়েকটি প্রভাবকের উপর নির্ভরশীল হয়, যেমন একটা হলো তাপমাত্রা। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হলো পরম তাপমাত্রা। মূলত কোনো আমাদের দেহের যদি পরিবেশ এরকম বা অন্য উদ্ভিদের মধ্যে যদি এরকম কোনো পরিবেশ হয় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই তাপমাত্রায় এনজাইম খুব ভালো কাজ করে। হ্যাঁ, তাহলে পরম তাপমাত্রা বলে এরকম একটা কথা আছে। তো এখন পিএইচ এর প্রভাব, পিএইচ বলতে কি বোঝায়? যে অ্যাসিডের মান বা ক্ষারীয় মান, এটা বোঝায়। অধিকাংশ এনজাইমের পিএইচ 6 থেকে 9 এর মধ্যে থাকে। 6 থেকে 9 বলতে এখানে বোঝানো হয়েছে 6 থেকে 7 এর নিচে হলো অ্যাসিড, 7 হলো নিউট্রাল, 7 এর উপর থেকে 9 হবে ক্ষারীয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পিএইচ 6 থেকে 9 মানে ক্ষারীয় পরিবেশে এনজাইম ভালো কাজ করে। ঠিক আছে? তাহলে আমাদের শরীরের কথাও চিন্তা করো, আমাদের শরীর পাকস্থলী, পাকস্থলী কিন্তু HCl আছে। হাইড্রোক্লোরিক হ্যাঁ, অ্যাসিড, ওখানে কিন্তু এনজাইমের স্বল্পতা রয়েছে, শুধু পেপসিন, রেনিন এগুলো আছে। আর আমাদের যেটা ক্ষুদ্রান্ত্র, সেখানে কিন্তু ক্ষারীয় পরিবেশ এবং সেখানে অনেক ধরনের এনজাইম ইনভলভ। হ্যাঁ, লাইপেজ, অ্যামাইলেজ, হ্যাঁ, ট্রিপসিন, তারপরে ট্রিপসিন। ম্যালটেজ, সুক্রেজ, অনেক এনজাইম আছে। তো আমরা এখানে আমাদের নিজের শরীরের কথা চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে ক্ষারীয় পরিবেশে এনজাইম ভালো কাজ করে। সক্রিয়,
এর উপস্থিতি এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। তাহলে এখানে অনেক ধরনের সক্রিয় পদার্থ থাকতে পারে, হ্যাঁ, যেমন কোএনজাইম একটা সক্রিয় পদার্থ, তাদের উপস্থিতিতেও এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যেতে পারে। পানি, পরিমিত পানির উপস্থিতি স্যার এনজাইম সক্রিয় আর অ্যাক্টিভেটর এক না? অ্যাক্টিভেটর এক, ইয়েস। তারপর হলো স্যার এখন কোফ্যাক্টরকে তো আগে অ্যাক্টিভেটর বলা হতো, তো এখানে কি কোফ্যাক্টরকেই বোঝানো হয়েছে? এখানে এখানে ঠিক আছে, সক্রিয় কোফ্যাক্টর তো একটা সক্রিয় দিতে বলা যায়, তবে শুধু যে তোমার এই যে কোফ্যাক্টরে এখানে ভূমিকা রাখবে তা না, আরো অন্যান্য কেমিক্যালও সক্রিয়কের ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, শুধু কোফ্যাক্টর বলা যাবে না, আরো অন্যান্য কিছু কেমিক্যাল যাদের উপস্থিতিতে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়, তারাও সক্রিয় হিসেবে থাকতে পারে। কোনো আয়ন থাকতে পারে, ক্যালসিয়াম আয়ন বা এরকম কোনো কিছু আয়ন থাকতে পারে, তাদের কারণেও বেড়ে যেতে পারে, কারণ তারাও সক্রিয় হিসেবে ভূমিকা রাখবে। পানি, পরিমিত পানির উপস্থিতিতে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। তাহলে আমরা যদি একটা শুষ্ক বীজকে বাড়িতে রেখে দিই, তাহলে সেই শুষ্ক বীজের কোনো পরিবর্তন হবে না। কিন্তু সেই শুষ্ক বীজটাকে যদি আমি মাটিতে ফেলে দিই, হ্যাঁ, বা সে যদি কোনো কারণে পানি পেয়ে যায়, তাহলে দেখবা যে ওই যে মাটিতে হয়তো ওই বীজটা ছিল সেখানে পানি পেয়েছে, ওখান থেকে আস্তে আস্তে গাছ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওই পানির উপস্থিতির কারণে দেখা গেলো শুষ্ক বীজের ভিতরে যে এনজাইম গুলো তারা কাজ করা শুরু করে দেয়, যার ফলে বীজটা অঙ্কুরিত হতে থাকে। সাবস্ট্রেটের ঘনত্ব, সাবস্ট্রেট মানে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, হ্যাঁ, বা এনজাইম যার উপর ক্রিয়া করে, তারাই হলো সাবস্ট্রেট। সাবস্ট্রেটের ঘনত্ব বেড়ে গেলে এনজাইমের কার্যক্ষমতা বেড়ে যায়। এনজাইমের ঘনত্ব, এনজাইমের ঘনত্ব বাড়লেও কার্যক্ষমতা বেড়ে যাবে। প্রোডাক্টের ঘনত্ব, যে প্রোডাক্ট মানে নতুন যে প্রোডাক্টগুলো তৈরি হয় বিক্রিয়ার পরে, যে পদার্থগুলো সেগুলো হলো প্রোডাক্ট, তাদের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে এনজাইমের কার্যক্ষমতা কমে যাবে। হ্যাঁ, প্রোডাক্টের ঘনত্ব বেশি হলে এনজাইমের কার্যক্ষমতা কমে যায়। স্যার কমে যায় কেন? কারণ যে প্রোডাক্ট হলো কি মানে বিক্রিয়ার পরে নতুন নতুন জিনিস তৈরি হবে, আর এই নতুন জিনিসের ঘনত্ব মনে করো যদি বেড়ে যায়, মনে করো আমাদের দেহ যদি হয়, মনে করো আমাদের দেহে আমরা কোনো কিছু খাচ্ছি, সেটা নতুন প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আমাদের রক্ত দেখা গেলো যে এই নতুন প্রোডাক্ট নেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, দেখা গেলো যে ওই ক্যাপাবিলিটি যখন সে পূরণ করে ফেলে, সেই কি আর নতুন প্রোডাক্ট তৈরি করার কথা বলবে? আমাদের তো রক্তের ওই প্রোডাক্ট চলে এসেছে, এখন রক্ত তো আর বলবে না যে আমাকে আরো অমুক প্রোডাক্ট তৈরি করে দাও, বলবে? বা তোমাদের মনে করো, হ্যাঁ, তুমি মনে করো খাচ্ছ, না স্যার। খাওয়া খেতে খেতে পেট ভরে গেল, পেট কি আর বলবে যে আমাকে আরো খাবার দাও? বলবে না। না স্যার। বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার। হ্যাঁ, এরকম। আচ্ছা, এবার আসি পার্থক্যের বিষয়, এনজাইম কোএনজাইম। প্রকৃতি, এনজাইম হলো প্রোটিন ধর্মী, কোএনজাইম প্রোটিন ধর্মী নয়। কার্যক্ষমতা, কোএনজাইম ব্যতীত এনজাইম কাজ করতে পারবে, কিন্তু কোএনজাইম এনজাইম ছাড়া কাজ করতে পারবেই না। ও মানে সহযোগী, এনজাইমের সহযোগী। আণবিক ওজন 12,000 থেকে 10 লাখ ডাল্টন এর বেশি, আর কোএনজাইমের আণবিক ওজন কম, একবারে 500 ডাল্টন। তাপের প্রভাব, এনজাইম 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইম নষ্ট হয়ে যায়, ওই তাপমাত্রায় কোএনজাইম অকেজ হয় না। ডায়ালাইসিস, এনজাইমকে ডায়ালাইসিস করা যায় না, কোএনজাইমকে ডায়ালাইসিস করা যায়। ডায়ালাইসিস মানে পরিশোধন, এনজাইমকে পরিশোধন করা যাবে না, পরিশোধন করতে গেলে এনজাইম নষ্ট হয়ে যাবে, কিন্তু কোএনজাইমকে পরিশোধন করা যাবে। ভিটামিন, কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, অনেক ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করতে পারে। উদাহরণ, প্রোটিয়েজ, লাইপেজ, সুক্রেজ, এগুলো হলো এনজাইমের নাম। কোএনজাইম হলো এটিপি, এফএডি, এনএডি, আরো অনেক কোএনজাইম আছে, আমরা গত ক্লাসে অনেকগুলো কোএনজাইমের নাম শিখেছিলাম। এটা ছিল এনজাইম এবং কোএনজাইমের মধ্যে পার্থক্য। এবার আমরা আসবো ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ। আমাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যবহারগুলো আমরা করে থাকি সেখানে অনেক এনজাইম ভূমিকা রাখে। ফলের রস তৈরিতে পেকটিনেজ, তাহলে ফলের যে রস তৈরি হয় সেখানে পেকটিনেজ এনজাইম ব্যবহার হয়। তবে বইয়ে এখানে পেকটিন দেওয়া আছে, হ্যাঁ, ফলের রস তৈরিতে পেকটিন দেওয়া আছে, তো পেকটিনটা হবে না, ওখানে পেকটিনেজ হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি জি স্যার। পনির
পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহার হয়। কাপড়ের দাগ মোচনে লাইপেজ, অ্যামাইলেজ ইত্যাদি এনজাইম ব্যবহার করা হয়। চামড়ার লোম মুক্তকরণে অনেক ধরনের এনজাইম ব্যবহার করা হয়, নির্দিষ্ট কোনো এনজাইমের নাম না বললেও হবে। ক্ষত নিরাময়েও বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করা হয়। হজম সংশোধন, এগুলো আমাদের দেহেই থাকে, পেপসিন, অ্যামাইলেজ, পেপেইন, পাকস্থলী। এগুলো সব পেপসিন যেমন পাকস্থলীতে আছে, অ্যামাইলেজ হলো ক্ষুদ্রান্তে আছে। পেপেইন, পেপেইনটা হলো তোমার পেঁপেতে থাকে। তো পেঁপে যদি আমরা খাই তাহলে দেখা যায় এই পেপেইন এনজাইমটা অন্যান্য এনজাইমের সাথে থেকে আমাদের হজমে ভূমিকা রাখে। প্রাণ রাসায়নিক বিশ্লেষণ, ইউরিয়েজ, ইউরিকেজ। তাহলে ইউরিয়েজ এবং ইউরিকেজ, ইউরিয়েজ এনজাইমটা ইউরিয়া তৈরিতে ব্যবহার হয়, আর ইউরিকেজ হলো ইউরিক অ্যাসিড তৈরিতে ব্যবহার হয়। তাহলে এই এনজাইমগুলো প্রাণ রাসায়নিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। চোখের ছানির অস্ত্রোপচার, চোখের ছানি অপসারণ করার জন্য ট্রিপসিন এনজাইম ব্যবহার হয়। জমাট রক্ত গলানো, দেহের ভিতরে যদি কোনো জায়গায় ক্লট হয়ে যায় তখন ডাক্তাররা এই ধরনের এনজাইম ব্যবহার করে ওই জমাট রক্তকে গলিয়ে ফেলে করে চিকিৎসা করে থাকেন। তো এই এনজাইমটার নাম হলো ইউরোবাইলেট। হ্যাঁ বলো। ইউরিয়া অ্যাসিড শনাক্তকরণে ইউরিয়েজ এনজাইম কাজ করে? শনাক্তকরণ নয়, তৈরির জন্য। ইউরিয়া তৈরির জন্য ইউরিয়েজ, আর ইউরিক অ্যাসিড তৈরির জন্য ইউরিকেজ ব্যবহৃত হয়। ওকে। ওকে স্যার। আর এই যে আমরা হজম সংশোধন পেপেইনের কথা বললাম, এই জন্য দেখবা যে কোনো তরকারিতে যদি পেঁপে দেওয়া হয়, মনে করো যে গোস্ত বলো বা মাছ বলো, যে গোস্ত বা মাছের সাথে যদি আমি পেঁপে দিয়ে দিই তাহলে দেখবা যে খুব তাড়াতাড়ি এই গোস্ত বা মাছ সিদ্ধ হয়ে যায়, কারণ পেঁপে যখন পেপেইন এনজাইম ছাড়া শুরু করে দেয়, যার কারণে খুব তাড়াতাড়ি সেগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। ও আচ্ছা, এবার আসবো এনজাইমের ব্যবহার। ওটা ছিল দৈনন্দিন জীবনে, আর এটা হলো এমনি বিভিন্ন শিল্পে ব্যবহার করছি আমরা। যেমন খাদ্য প্রক্রিয়াজাতকরণে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলেজ এনজাইমগুলো ব্যবহার হবে। জৈবিক ডিটারজেন্ট, অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলেজ, লাইপেজ এগুলো জৈবিক ডিটারজেন্ট হিসেবে ব্যবহার হয়। মদ শিল্পে ব্যবহৃত হয় অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলেজ, গ্লুকানেজ। কাগজ শিল্পে ব্যবহার হয় অ্যামাইলেজ, সেলুলেজ, জাইলিনেজ, লিগনিনেজ। ফলের জুস তৈরিতে আমরা একটু আগে যে শিখলাম সেলুলেজ, পেকটিনেজ। বায়োফুয়েল শিল্পে সেলুলেজ এনজাইম ব্যবহার হবে। ফটোগ্রাফি শিল্পে প্রোটিয়েজ এনজাইম ব্যবহার হয়। তারপর হলো রাবার শিল্পে ক্যাটালেজ এনজাইম ব্যবহার হয়। শিশু খাদ্য উৎপাদনে ট্রিপসিন এনজাইম ব্যবহৃত হয়। স্যার ফটোগ্রাফি শিল্পে যে বলেন এটা ফটোগ্রাফি শিল্পে কিভাবে? হলো প্রোটিয়েজ। ফটোগ্রাফি মানে হলো এই যে আমরা যে ছবি তুলি সেই ছবিগুলো অনেক সময় প্রিন্ট আকারে বের হয়ে আসে না, তো ওখানে যে দ্রবণগুলো, ওখানে যে দ্রবণগুলো থাকে সেই দ্রবণগুলোতে এই প্রোটিয়েজ এনজাইমের ব্যবহার হয়। দুগ্ধ শিল্পে রেনিন, লাইপেজ, ল্যাকটেজ, রেনিন, লাইপেজ, ল্যাকটেজ এই এনজাইমগুলো দুগ্ধ শিল্পে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ইউরিয়েজ, ইউরিকেজ, ইউরোবাইলেজ, প্রোটিয়েজ, ট্রিপসিন ইত্যাদি এনজাইম ব্যবহার হয়। জিন প্রকৌশলে রেস্ট্রিকশন এনজাইম এবং ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করা হয়। তো জিন প্রকৌশল এটা আমাদের 11 নম্বর চ্যাপ্টারে আছে। ওখানে আমরা দেখবো রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কোনো একটা কোষের নিউক্লিয়াস থেকে বা ক্রোমোজোম থেকে আমরা কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ কে কেটে ফেলি, সেটা হলো রেস্ট্রিকশন এনজাইমের কাজ। তাহলে জিনকে কাটা রেস্ট্রিকশন এনজাইমের কাজ। আর সেই কাটা জিন বা কাঙ্ক্ষিত জিনকে আমরা যদি অন্য কোনো ডিএনএর সাথে লাগিয়ে দিই সেটা কাজ হলো লাইগেজের। লাইগেজ হলো জোড়া লাগাই, ডিএনএ লাইগেজ। স্যার এই রেস্ট্রিকশন এনজাইমকে কি আণবিক কাঁচি বলা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আণবিক কাঁচি বলা হয় রেস্ট্রিকশন এনজাইমকে। যেমন আরই বলে একটা রেস্ট্রিকশন এনজাইম আছে, বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এগুলো হলো রেস্ট্রিকশন এনজাইমের নাম। তাহলে এই ছিল হলো এনজাইমের ব্যবহার। এটা বিভিন্ন স্যার ধরনের। 9 নাম্বারটা একটু বলবেন? 9 নম্বরটা বের করি। শিশু খাদ্য তৈরিতে, শিশু শিশু খাদ্য, মনে করো অনেক ধরনের খাদ্য আছে শিশুদের, এই খাদ্যগুলো তৈরিতে ট্রিপসিন এনজাইম ব্যবহার হয় শিশুদের খাদ্য তৈরিতে। স্যার শিশু খাদ্য মানে? শিশু খাদ্য ওই যে যেমন ওই আছে না, যেমন ওই ল্যাকটোজেন বা অনেকে ওই যে সেরেলাক, এই টাইপের খাদ্যগুলো আছে, এগুলো তৈরিতে ট্রিপসিন এনজাইম ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ।
আমরা এখন একটা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করি, তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে শুনতেছি। আচ্ছা, এখানে সবাই দেখো উদ্দীপকে আমরা এখানে দেখতে পাচ্ছি বি, ক্যাপিটাল বি, অ্যারো চিহ্নের উপরে এ, গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বি মানে কি হতে পারে? লিপিড। 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 লিপিড, থ্যাংক ইউ। কারণ গ্লিসারল যোগ ফ্যাটি অ্যাসিড ইকুয়াল টু লিপিড। হ্যাঁ, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা স্টার বন্ড তৈরি হয়, যার ফলে লিপিড তৈরি হয়। তাহলে লিপিডকে বিশ্লেষণ করেছে এর এ নামটা কি? স্যার এটা হাইড্রোলাইসিস না? এ নামটা কি? হাইড্রোলাইসিস হবে, কিন্তু এ নামটা কি? হাইড্রোলাইটিক এনজাইম। এই নামটা হলো এনজাইম। এই নামটা হলো এনজাইম, ঠিক আছে? কোন এনজাইম সেটা দরকার নাই, কি মানে হলো এনজাইম। আচ্ছা, এবার আসি কো এর পূর্ণরূপ ইংরেজিতে লিখো। পূর্ণরূপটা কি হবে? কোএনজাইমে অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি? এখানে অ্যাপো এনজাইমের সংজ্ঞা লিখতে হবে। অ্যামাইনো অ্যাসিড। আগে আগে অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে, তোমার একটা হয়েছে, কিন্তু অ্যাপো এনজাইমের সংজ্ঞা তুমি লেখো নাই। হ্যাঁ, তোমাদের এই অনুধাবনমূলক কোশ্চেন গুলো একটু কঠিন, কারণ তোমার এখানে মনে হচ্ছে, আমার কোশ্চেন দেখেও মনে হচ্ছে অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি? তোমার উত্তর ছিল অ্যামাইনো অ্যাসিড। আমি 1 দিব, কারণ এই ধরনের কোশ্চেন গুলো 1 মার্কের জন্য হতে পারে, 2 মার্কের জন্য হতে পারে। যদি অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি? স্যার আগে কি গাঠনিক একক কি সেটা লিখবো নাকি না না, আগে শোনো কথাটা নাকি হচ্ছে অ্যাপো এনজাইমের গাঠনিক একক কি, এটা আমি মনে করি 1 মার্কের জন্য দিলাম, তাহলে তোমার অ্যান্সার অ্যামাইনো অ্যাসিড, আমি রাইট দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু যখনই এখানে লেখা থাকবে 2, তখন তোমাকে খুঁজে বের করতে হবে যে একটা তো একক, আরেকটা কি হতে পারে, আরেকটা কি হতে পারে। তোমাকে নিজে নিজেই প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে। তাহলে আরেকটা কি হতে পারে? এখানে হলো অ্যাপো এনজাইম, তাহলে আরেকটা কি হবে? অ্যাপো এনজাইমের সংজ্ঞা। আরেকটা কি হবে? অ্যাপো এনজাইমের সংজ্ঞা। তাহলে অ্যাপো এনজাইমের সংজ্ঞাটা কি? স্যার আগে কি অ্যাপো এনজাইমের সংজ্ঞাটা দিব নাকি হ্যাঁ, অ্যাপো নাকি এনজাইমের সংজ্ঞা গাঠনিক দিতে এককটা হবে। দিব? অ্যাপো এনজাইমের সংজ্ঞা দিতে হবে। অ্যাপো এনজাইমের সংজ্ঞাটা কি? ওকে স্যার। তো ওই যে প্রোটিন অংশকে কার প্রোটিন অংশকে? কার প্রোটিন অংশকে? এনজাইমের প্রোটিন অংশকে। কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের কনজুগেটেড প্রোটিন। হ্যাঁ, কনজুগেটেড প্রোটিনের প্রোটিন প্রোটিন অংশকে অংশকে অ্যাপো এনজাইম বলে। অ্যাপো এনজাইম বলে। হ্যাঁ, এখন যেহেতু অ্যাপো এনজাইম প্রোটিন দ্বারা গঠিত, আর প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড, এই জন্য এনজাইমের একক হবে অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? জি স্যার। উদ্দীপক তাহলে স্যার আগে সংজ্ঞা দিব, তারপরে গাঠনিক একক কি সেটা হ্যাঁ লিখবো। হ্যাঁ হ্যাঁ। উদ্দীপকের বি এর বৈশিষ্ট্য সহ কাজগুলো উল্লেখ করো। বি মানে এখানে একটু আগে বললাম কি জিনিস? লিপিড। 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 লিপিড স্যার, লিপিড। লিপিডের বৈশিষ্ট্য লিখবা, প্লাস লিপিডের কাজগুলো লিখে দিবা। তাহলে লিপিড লেখার জন্য লিপিডের সংজ্ঞা কি দিতে হবে? না, সংজ্ঞা দেওয়া দরকার নাই, লিপিড লিখলেই তুমি 1 পেয়ে যাবে। বি মানে লিপিড লিখলে 1, আর বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য দিলে 1, কয়টা কাজ দিলে 1। এবার আসবো ঘ, উদ্দীপকের এই যৌগটির নামকরণের নিয়মাবলী উদাহরণ সহ বর্ণনা করো। এই যৌগটা আমরা কি কি দেখেছি? এই যৌগটা হলো এনজাইম। এনজাইম লেখার জন্য 1 পেয়ে গেলাম। এনজাইমের নামকরণের নিয়মাবলী, এনজাইমের নামকরণের নিয়মাবলী কয়টা? তিনটা স্যার। তিনটা। নামগুলো কি কি? একটা সাবস্ট্রেটের ধরন ধরন, অনুসারে, একটা বিক্রিয়ার ধরন বা বিক্রিয়ার প্রকৃতি ধরন, অনুসারে, নাম অনুসারে হতে পারে। আর এটা হলো সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে। সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে, বিক্রিয়ার নাম অনুসারে। আর 3 নম্বর হলো সাবস্ট্রেট প্লাস বিক্রিয়ার নাম উভয়ের মিলিত প্রভাবে। এরও 3টা নিয়ম আছে, এবং 3টা নিয়মের উপর ভিত্তি করে তোমাদের সংজ্ঞা প্লাস বিক্রিয়াগুলো এখানে তুলে ধরতে হবে। তাহলে এই ছিল নমুনা প্রশ্নের সলভ। আচ্ছা, এখন বলো যে এই চ্যাপ্টারে আরো কোথাও কোনো সমস্যা আছে কিনা, বলো এবার। স্যার এই বিক্রিয়াগুলো যে লিখলেন এগুলা কি মুখস্থ করতে হবে না? হ্যাঁ, এই বিক্রিয়াগুলো তো মুখস্থ করতে হবে। তোমার ওই যে মুখস্থ করার একটা উপায় তো শিখিয়ে দিলাম, যে ওইটা তো সেই যে অ্যামোনের বিক্রিয়াগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যেমন এখানে এই ওয়ার্ডটা বুঝিয়ে দিলাম, এসটি পলিসি, এই ওয়ার্ডটা যদি মনে থাকে, তাহলে তোমার অনেক কিছু অনেকাংশেই তোমার সলভ হয়ে যাবে। এইচ, তোমার এনজাইমের নাম মনে আছে, হাইড্রোলেজ।
তাহলে আচ্ছা হাইড্রোলেজ, তাহলে হাইড্রোলেজ কি ছিল সংজ্ঞাটা তোমার মনে নাই? অবশ্যই মনে আছে যে এরা হলো কি করে কোনো সাবস্ট্রেটকে আর এক অণুর একটা বন্ধনকে পানির অণুর সাথে যুক্ত পানির করে। অণুর সাথে যুক্ত হয়, মানে এটা আদ্র বিশ্লেষী এনজাইম। তাহলে বিক্রিয়াটা তখন মনে আসবে। ঠিক, টি টি ফর কি? ট্রান্সফারেন্স। তাহলে ট্রান্সফারেন্সের সংজ্ঞাটা কি ছিল? যে এরা কোনো সাবস্ট্রেট থেকে বা কোনো পদার্থ থেকে একটা গ্রুপকে অপসারণ করে অপর একটি পদার্থ বা সাবস্ট্রেটের সাথে যুক্ত করে দেয়। হ্যাঁ, তাহলে এরকম আমরা কিন্তু এনজাইমের নাম যখনই মনে আসবে তখন তার সঙ্গেও মনে মনে ভেসে উঠবে। পি ফর কি ছিল? ফসফোরাইলেজ। তাহলে ফসফোরাইলেজ কি ছিল? যে কোনো সাবস্ট্রেট হতে ফসফেটকে বের করে দেওয়া অথবা সাবস্ট্রেট ফসফেটকে যুক্ত করা। তাহলে যখনই সংজ্ঞাটা চলে আসবে তখন তোমার বিক্রিয়াটা মনে মনে চলে আসবে না? এভাবে ও ফর কি? অক্সিডো রিডাকটেন্স। তাহলে এটা মানে কি? সাবস্ট্রেট থেকে অক্সিজেন, হাইড্রোজেন বা ইলেকট্রনকে বের করে দেওয়া বা বিতাড়িত করা। দিয়ে বিক্রিয়া লিখে দিবা। তারপরে এল ফর কি? এল ফর হলো লাইগেজ বা লাইগেজ যেটাই হোক। লাইগেজ মানে হলো যে এরা সাবস্ট্রেটকে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে ফেলে। আর যদি লাইগেজ হয় দুই বা ততোধিক সাবস্ট্রেটকে হ্যাঁ সংযুক্ত করে নতুন যৌগ গঠন করা। ই যদি হয় কোনো সাবস্ট্রেটকে তার একিমার যৌগে পরিণত করা। সি যদি হয় কোনো সাবস্ট্রেট হতে কার্বক্সাইডকে বের করে দেওয়া বা বিতাড়িত করা। আই যদি হয় আইসোমার, তাহলে কোনো সাবস্ট্রেটকে তার আইসোমারে পরিণত করা। বুঝলা? জি স্যার। তাহলে আমরা তো এখানে নামগুলো, এনজাইমের নামগুলো প্লাস সংখ্যাটা তো তোমাদের কিছু মেমোরাইজ করাই দিলাম। এখন তোমাদের কাজগুলো হলো বিক্রিয়াগুলো মনে রাখা। ওকে, স্যার হ্যাঁ বলো আমি স্যার রেডিউসিং আপনি সুগারটা একটু বুঝি, বলো বলো। আরেকটু বুঝি। রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার রিডিউসিং সুগার বিজারক। রিডিউসিং সুগার বুঝোনি? মানে ওই যে বিজারক শর্করা। জি স্যার, একটু বললে দিলে ভালো। আচ্ছা, বিজারক শর্করা মনে করো যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ মানে যত মনোস্যাকারাইড আছে, মনোস্যাকারাইডের জি মধ্যে স্যার। অ্যালডোজ বা কিটোজ যেগুলো আছে, যত ধরনের মনোস্যাকারাইড আছে এরা সবাই হলো রিডিউসিং সুগার। কেন রিডিউসিং সুগার এটা আমি এখন বলতেছি। কারণ আমরা দেখবো যে গ্লুকোজের অণু যদি আমরা চিন্তা করি, গ্লুকোজের অণুর মধ্যে কি থাকে? কোন মূলক থাকে? গ্লুকোজের মধ্যে কোন মূলক থাকে? বা অ্যালডোজের মধ্যে কোন মূলক থাকে? অ্যালডিহাইড। সিএইচও। অ্যালডিহাইড মূলক আর অ্যালডিহাইড মূলক। কিটোন মূলক। হ্যাঁ, না, অ্যালডোজের মধ্যে হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর কিটোন বা ফ্রুক্টোজের মধ্যে থাকবে কিটোন, কিটোন। সিও। হ্যাঁ, কিটোন। সিও। তাহলে এখন সকল মনোস্যাকারাইডের মধ্যে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড এবং বা একটি মুক্ত কিটোন উপস্থিত থাকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি একটা স্লাইডে দেখাইছিলেন যে ফ্যাটি অ্যাসিডের পরিসর হচ্ছে C14 থেকে C16, কিন্তু আমাদের বই হচ্ছে C14 থেকে C36 দেওয়া। এখন কোনটা ঠিক হবে বুঝতে পারছি না। ওটা তো ওখানে কি বললে আবার বলো দেখি। স্যার ফ্যাটি অ্যাসিডের পরিসর হ্যাঁ, মানে হচ্ছে কার্বন 14 থেকে কার্বন, আপনি দেখিয়েছিলেন যে 16, কিন্তু বই আছে কার্বন 14 থেকে কার্বন 36। ওটা ওটা কি ফ্যাটি অ্যাসিড বলেছে নাকি না ওটা অন্য কিছু বলেছে? না স্যার, ফ্যাটের পরিসর। আরেকবার একটু দেখো, দেখে আমার নেক্সট ক্লাসে আমরা ওটা নিয়ে কি করবো, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে আমরা এখন ওকে যেটা বলছিলাম রিডিউসিং সুগার, এটাতে আসি আমরা। রিডিউসিং সুগার আমরা বুঝতে পেরেছি কমপক্ষে কি থাকতে হবে? একটি অ্যালডিহাইড বা একটি কিটোন। তাহলে যতগুলো মনোস্যাকারাইড আছে এই মনোস্যাকারাইড গুলোতে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা একটা মুক্ত কিটোন থাকে। আর এরা কি করে? এরা কিছু দ্রবণ আছে যেমন বেনেডিক্স বিকারক, বারফোর্ড বিকারক, হ্যাঁ, এই বিকারকে যে যৌগগুলো আছে এই যৌগগুলোকে বিজারিত করে দেয়। হ্যাঁ, এই মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোনমূলক এই দ্রবণের যে বা এই বিকারকের যে যৌগগুলো আছে সেগুলোকে বিজারিত করতে পারে। এই জন্য এদেরকে আমরা বলবো বিজারক শর্করা। ক্লিয়ার? তাহলে রিডিউসিং সুগার কি এখন বুঝতে পেরেছো না পারো না? জি স্যার। আর
তাহলে আর যেটা সুক্রোজের মধ্যে তাহলে কি আছে? সুক্রোজের মধ্যে গ্লুকোজ এবং সুক্রোজ পরস্পর অক্সিজেন সেতু দ্বারা যুক্ত হয়ে একটা বন্ড তৈরি করে, যার নাম গ্লাইকোসাইডিক বন্ড। আর এই গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার কারণে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোনের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য সুক্রোজকে তখন আমরা বিজারক শর্করা বলতে পারি না, সুক্রোজ হয়ে যায় তখন অবিজারক শর্করা। ওকে, জি স্যার। আচ্ছা। আর ওই লিপিডের ওই ব্যাপারটা ওটা আমি আরেকবার দেখবো, দেখে বই কি লেখা আছে না আছে আমি দেখে নেক্সট ক্লাসে জানিয়ে দিই। তো ঠিক আছে, আজকের মতো শেষ করি তাহলে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।